দেখো তো আমরা গ্রাম পঞ্চায়েত নিয়োগের আজকে যে তোমাদের শনিবার সকালবেলায় ক্লাস থাকে এবং জিকে ক্লাসটা থাকে, তাই না? তো জিকে ক্লাসে আজকে তোমাদেরকে যে জিনিসটা করাবো, অনেকগুলো সাজেস্টিভ এমসিকিউ আমি প্র্যাকটিস করাবো এবং তার সাথে রিলেটেড কিছু ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়া হবে। তবে আমরা শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো তা নয়, আমরা নেক্সট ক্লাস থেকে থিওরি ধরে আমরা এগোবো আর কি। ঠিক আছে, থিওরি বলতে ধরো জিকে থেকে যে যে সিলেবাসগুলো থাকে, যেমন তোমার ইতিহাস, ভূগোল, পলিটিক্স, তাই না, কিংবা তোমার ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, কিংবা তোমরা জানো যে পঞ্চায়েত সিস্টেম সম্বন্ধে কোশ্চেন থাকে। তো সেগুলোর আমরা থিওরি এবং তার সাথে রিলেটেড এমসিকিউগুলো আমরা সেইভাবেই করব। কিন্তু যেহেতু আজকে জিকে ক্লাসের প্রথম, তো এই জন্য আজকে আমরা সাজেস্টেড ভাবে কিছু জিকে আমরা করব এবং তার সাথে প্রত্যেকটা এমসিকিউ রিলেটেড কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের জানা উচিত আমি সেগুলো তোমাদেরকে করাবো আর কি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি এবং উত্তরগুলো তোমরা বলার চেষ্টা করবে যদি পারো, নাহলে উত্তরগুলো বলার পরে আমি অ্যান্সারগুলো বলবো আর কি। তো প্রথম কোশ্চেন যেটা রাখা হয়েছে, দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? ঠিক আছে, এরা একটা সংস্থা, তারা একটা ইন্ডেক্স বানায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলছে, দেখো, অপশান এ 65, অপশান বি 69, অপশান সি 78, অপশান ডি 88। ঠিক আছে, তো এটা আমি জানি এটা ইনফরমেটিভ কোশ্চেন, তো সেক্ষেত্রে হচ্ছে কি না জানলে উত্তর বলা মুশকিল। আমি বলে দিচ্ছি, দেখো, এটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 78। ঠিক আছে, তো এর সাথে একটা জিনিস মাথায় রাখবে, তাহলে প্রথম স্থানে কে রয়েছে না, এই হেনলি পাসপোর্ট হচ্ছে ইন্ডেক্স 2026-এ প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ঠিক আছে, মাথায় রাখবে এটা। আমাদের ভারতের স্থান দিতে পারে কিংবা প্রথম স্থান দিতে পারে, তো ভারতের স্থান হচ্ছে কি, দেখো, 78 নম্বরে, আর যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, মনে রাখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন আলী অল জাহিদি? ঠিক আছে, সিরিয়া, ইরাক, ইরান নাকি জর্ডান? দেখো, খুব রিসেন্টলি এটা মানে নিযুক্ত হয়েছে প্রধানমন্ত্রী, তো তার নাম জিজ্ঞাসা করে, তার নাম বলা আছে এবং তার দেশের নাম জিজ্ঞাসা করেছে। তো দেখো, আলী আল জাহিদি, ইনি হচ্ছে ইরাকের হচ্ছে কি তোমার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিলেন আর কি। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে যে ইরাকের হচ্ছে রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, আর ইরাকের হচ্ছে কি তোমার যে মুদ্রা তার নাম হচ্ছে দিনার। ওকে, এটাও কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে কি আনুষঙ্গিক হচ্ছে কি তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ইরাকের রাজধানী হচ্ছে কি তোমার বাগদাদ, আর যে মুদ্রার নাম তার নাম হচ্ছে কি দিনার। ঠিক আছে, এইগুলো ইনফরমেশন, এই ইনফরমেশনগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। চলো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? ঠিক আছে, অপশান এ, দেখো, শশী শেখর ভেমপতি, অপশান বি প্রসূন যোশী, অপশান সি প্রহ্লাদ নিহালানি, অপশান ডি অনুপম খের। ঠিক আছে, তো দেখো, এই যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এরা তোমরা জানো এরা মূলত হচ্ছে কি যে সেন্সার জিনিসটা না, এরা কিন্তু হচ্ছে কি করে থাকে আর কি। তো সেক্ষেত্রে এর সঠিক উত্তর কি হবে? অপশান বি প্রসূন যোশী। ঠিক আছে, অপশান বি প্রসূন যোশী, অপশান বি হবে, হ্যাঁ, অপশান এ হবে না। তো এখানে আনুষঙ্গিকভাবে মনে রাখবে যে এই যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এর যে সদর দপ্তর রয়েছে কোথায়? মুম্বাইতে। ঠিক আছে, এবং এটা 1952 সালে এটাকে মানে তোমার হচ্ছে কি প্রতিষ্ঠিত আর কি, মানে এই সালে প্রথম শুরু হয়েছিল, মনে রাখবে। তাহলে কি বললাম, সিবিএফবি এর সদর দপ্তর রয়েছে কোথায়? মুম্বাইতে, এবং এর হচ্ছে কি তোমার প্রতিষ্ঠা সাল যদি আমরা দেখি তাহলে 1952 সাল। হ্যাঁ, এগুলো মনে রাখবে। চলো, পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে যে কালো বিপ্লব, তাই না, ব্ল্যাক রিভলিউশন, কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কি কি বলেছে দেখো, ডিমের উৎপাদন, বায়োডিজেলের উৎপাদন, আলুর উৎপাদন নাকি কয়লা উৎপাদন? ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে বলো? তাহলে ডিম মানে কালো বিপ্লব, তাই না, তোমরা হয়তো অনেক বিপ্লব শুনেছো, সবুজ বিপ্লব, হ্যাঁ, সোনালী বিপ্লব, হলুদ বিপ্লব। তো এখানে আমরা কালো বিপ্লব, বা তোমরা মনে রাখবে যে এখানে তোমার হচ্ছে কি ব্ল্যাক রিভলিউশন, এটা হচ্ছে কি কার সাথে জড়িত? এটা মনে রাখবে, অপশন বি বায়োডিজেলের উৎপাদন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে থাকবে। তাহলে এটা মনে রাখবে কি যে বায়োডিজেলের উৎপাদনকে আমরা কি বলছি না, কালো বিপ্লব বলছি। ঠিক আছে, বায়োডিজেলের উৎপাদন মনে থাকবে, নিশ্চয়ই সবার মনে থাকবে। তাহলে কালো হচ্ছে কি ডিজেলের যে উৎপাদনটাকে আমরা কি বলছি, বায়োডিজেলের উৎপাদনটাকে আমরা কি বলছি?
না কালো বিপ্লব। ধরো এখানে বায়োডিজেল না দিয়ে ইংলিশে দেওয়া থাকতো যে পেট্রোলিয়াম, ঠিক আছে, সেটাও হতো পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। আচ্ছা, আনুষঙ্গিক কিছু ইনফরমেশন বলে দিচ্ছি, শুনে নাও। যেমন শ্বেত বিপ্লব বা যেটাকে আমরা হোয়াইট রিভলিউশন বলি, এটা হচ্ছে দুধ বা দুগ্ধজাত যে দ্রব্য উৎপাদনের সাথে যুক্ত, এবং এটার জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন, ঠিক আছে, 1970, তাই না? তাহলে যদি তোমাদেরকে বলে যে হোয়াইট রিভলিউশন কার সাথে যুক্ত, তাহলে মনে রাখবে দুধ কিংবা দুগ্ধজাত যে সমস্ত দ্রব্য উৎপাদন করা হয় তার সাথে যুক্ত, এবং এর জনকের নাম কি? ডক্টর ভার্গিস কুরিয়েন, এবং 1970 সাল। আচ্ছা, যদি তোমাদেরকে বলে যে সিলভার রিভলিউশন বা রৌপ্য বিপ্লব, এটা কার সাথে যুক্ত? এটা তোমরা মনে রাখবে যে ডিম এবং পোলট্রি উৎপাদনের সাথে যুক্ত। এটা ইন্দিরা গান্ধীর সময়কালে এইটা সূচনা করা হয়। এই যে রৌপ্য বিপ্লব বা সিলভার রিভলিউশন, এটা হচ্ছে কি আমরা মূলত দেখতে পাই কখন না ডিম এবং পোলট্রি উৎপাদনের সাথে যুক্ত, এবং ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখতে পাই। দেখো, আনুষঙ্গিকভাবে আরো কিছু ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি, মনে রাখবে। যেমন তোমার রাউন্ড রিভলিউশন বা গোল বিপ্লব, এটা মনে রাখবে আলু উৎপাদনের সাথে যুক্ত। নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন, এটা মাছ এবং মৎস্যজাত যে সমস্ত উৎপাদক তার সাথে যুক্ত। এটার আমাদের জনক হচ্ছে অরুণ কৃষ্ণান, ঠিক আছে। আর হলুদ বিপ্লব, হলুদ বিপ্লব তোমরা সবাই জানো। হলুদ বিপ্লব মানে হচ্ছে কি তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। এর জনক হচ্ছে দেখো সেম পিত্রদা, ঠিক আছে। আর একটা জিনিস থেকে গেল, সেটা সবুজ বিপ্লব, সেটা তোমরা সবাই জানো, তাই না? সবুজ বিপ্লব হচ্ছে কি তোমার কৃষি, তাই না, কৃষি। তো এটা আমরা সবাই জানি। তাহলে সবুজ বিপ্লব হচ্ছে কি, বা গ্রিন রিভলিউশন হচ্ছে কৃষি। দেখো, আমি সবগুলোই কিন্তু প্যারালালি বলে দিলাম। তাহলে কি কি বললাম? যে বললাম যে শ্বেত বিপ্লবটা হচ্ছে কি তোমার দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট। তারপরে রৌপ্য বিপ্লব বললাম ডিম এবং পোলট্রি। আর বললাম হচ্ছে কি তোমার গোল বিপ্লব যেটা আলু। নীল বিপ্লব হচ্ছে মাছ এবং মৎস্যজাত উৎপাদন। হলুদ বিপ্লবটা হচ্ছে কি তৈলবীজ। আর সবুজ বিপ্লবটা কি বললাম? কৃষি। ঠিক আছে তো? বুঝতে পারলে সবাই? বুঝতে পারছো তো সবাই? ওকে, চলো নেক্সট। এবার পরের কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙ্গামাটি দেশ নামে খ্যাত? ঠিক আছে, রাঙ্গামাটি দেশ পশ্চিমবঙ্গের জায়গাটার নাম বলতে হবে। তো এখানে বলেছে যে গঙ্গার বদ্বীপ অঞ্চল, তরাই অঞ্চল, রাঢ় অঞ্চল, মালভূমি অঞ্চল। ঠিক আছে, তো দেখো পশ্চিমবঙ্গের হচ্ছে কি রাঙ্গামাটি দেশ আমরা রাঢ় অঞ্চলকেই বলি, তাই না? অপশন সি একদম সঠিক বলেছে তপন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাঢ় অঞ্চলটাকে আমরা কি বলি? রাঙ্গামাটি বলি। তো দেখো, এর সাথে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। ঠিক আছে, এটার অবস্থান যদি আমরা দেখি, মূলত আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং পশ্চিম বর্ধমান নিয়ে এই রাঢ় অঞ্চল গঠিত হয়েছে। ঠিক আছে, আমি আবার বলছি, তাহলে রাঙ্গামাটির দেশ হচ্ছে কি আমরা রাঢ় অঞ্চলকে বলি। এই রাঢ় অঞ্চল কি কি জেলা নিয়ে গঠিত? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা রাঢ় অঞ্চল বলি। আর এর মাটির প্রকৃতি কেমন না, মনে রাখবে যে এখানে যে মাটি পাওয়া যায় সেখানে আয়রন অক্সাইড অর্থাৎ লৌহ অক্সাইডের হচ্ছে পরিমাণ বেশি থাকার কারণে মাটির রংটা কেমন হয়? লাল বর্ণ হয়। ঠিক আছে, এই জন্য আমরা এই মাটিকে কি বলি? এটাকে আমরা ল্যাটেরাইট মাটি বলি। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট মাটি আমরা বলি। আচ্ছা, এবার মনে রাখবে যে এখানে যদি নদ নদীর জিজ্ঞাসা করে, দেখো তরাই এবং ডুয়ার্স, মানে যেমন রাঢ় অঞ্চল আমরা বললাম, তেমনি যদি তরাই এবং ডুয়ার্সের কথা আমরা বলি, তাহলে তরাই ডুয়ার্স হচ্ছে কি, দেখো তিস্তা নদী উত্তরবঙ্গের যে সমভূমি রয়েছে না, তাকে দুটো অংশে ভাগ করেছে। ঠিক আছে, তো দুটো অংশে যে ভাগ করেছে, যে তিস্তার পশ্চিম অংশটাকে আমরা বলি তরাই, আর তিস্তার পূর্ব অংশটাকে আমরা বলি ডুয়ার্স। ঠিক আছে, তরাই কথার অর্থ হচ্ছে কি স্যাঁতসেঁতে। ঠিক আছে, পশ্চিম অঞ্চলটা, তরাই যে পশ্চিম অঞ্চলটা, তিস্তার যে পশ্চিম অঞ্চলটা, তো তিস্তার পশ্চিম অঞ্চলটা স্যাঁতসেঁতে হয়, সেই জন্য তাকে আঞ্চলিক ভাষায় বলা হয় তরাই, যার আক্ষরিক অর্থ হচ্ছে কি স্যাঁতসেঁতে। আর পূর্ব অংশটাকে আমরা বলছি ডুয়ার্স, যার আক্ষরিক অর্থ হচ্ছে কি দরজা। মনে থাকবে? মনে থাকবে? ভালো লাগছে তো নাকি? এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগছে তো? এবং হ্যাঁ, এইটুকু বলতে পারি যে প্রশ্ন কিন্তু এই জায়গা থেকেই থাকবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু থাকবে। তো ভালো করে যেগুলো বলা হচ্ছে ভালো করে শুনবে, যে তরাই এবং ডুয়ার্স দুটো অঞ্চল কোথা থেকে উৎপত্তি না, তিস্তা নদী কি করেছে না, উত্তরবঙ্গ যে সমভূমি রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি তোমার পশ্চিম অংশ, এটা পূর্ব অংশ। তিস্তার পশ্চিম অংশটাকে তরাই বলছি, তরাই অর্থ স্যাঁতসেঁতে। আর পূর্ব অংশটা যে ডুয়ার্স, ডুয়ার্স ওটা অর্থ হচ্ছে দরজা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো সবাই? ঠিক তো? একটু রিপ্লাই জানাও তোমরা। কি গো তপন, ঠিক আছে তো নাকি? চলো এবার দেখো পরেরটা যাই। দেখো কোশ্চেন নাম্বার 6।
কোশ্চেন নাম্বার 6 বলছে দেখো যে উনচাবে জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, উনচাবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি উত্তরাখণ্ড। ঠিক আছে, তো এটা বেসিক্যালি তোমরা মনে রাখবে অপশান সি কর্ণাটক। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি হবে, কর্ণাটক হবে। হ্যাঁ, তো এখানে ভালো করে আর কিছু জিনিস মনে রেখে দাও। যেমন বলেছে দেখো যে তোমার হচ্ছে যোগ বা গেরো সপ্পা হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, যোগ ফল যেটাকে আমরা বলি, এটা হচ্ছে কি তোমার কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর উপর অবস্থান করে, মনে রাখবে। আচ্ছা, তারপর মনে রাখবে যে কুঞ্জিকল জলপ্রপাত এটা রয়েছে কর্ণাটক রাজ্যের বারাহি নদীর উপর অবস্থান করছে। এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নামে পরিচিত এবং উচ্চতা কত না 455 মিটার। আচ্ছা, ধোঁয়াধার জলপ্রপাত নাম শুনেছো তোমরা, খুব ফেমাস জলধার। এটা হচ্ছে কি তোমার এই জলপ্রপাতটা রয়েছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থান করছে। ঠিক আছে, ধোঁয়াধার জলপ্রপাত। আচ্ছা, দুধসাগর এটাও তোমরা সবাই নাম শুনেছো। এই দুধসাগর জলপ্রপাত রয়েছে গোয়া ও কর্ণাটকের যে সীমান্ত এবং সেখানে যে মান্ডবী নদী রয়েছে সেই নদীর উপরে এই জলপ্রপাতটা গঠন হয়েছে। শিব সমুদ্রম জলপ্রপাত এটাও খুব ফেমাস। এটা রয়েছে কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপরে অবস্থান করছে। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপর অবস্থান করছে। চলো এবার কোশ্চেন নাম্বার 7 বলছে 38 নম্বর প্যারালাল কোন দুটি দেশের মাঝে বিভাজন। ঠিক আছে, 38 নম্বর প্যারালাল কোন দুটি দেশকে বিভাজিত করেছে। ঠিক আছে, কি কি বলেছে দেখো, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি, জার্মানি ও পোল্যান্ড, অপশন ডি হচ্ছে ভারত ও মায়ানমার। ঠিক আছে, তাহলে 38 নম্বর প্যারালাল এই দুটি হচ্ছে এই যে তোমার হচ্ছে কি সীমানা, এটা হচ্ছে কোন দুটি দেশকে বিভাজন করেছে। তোমাদের যদি মনে হচ্ছে কোনো উত্তর তাহলে বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, অপশন এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এর যে মাঝখানে যে বিভাজন সেটাকে আমরা বলি 38 নম্বর প্যারালাল। তো এর সাথে সাথে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করছি। যেমন ডুরার লাইন, এটা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের তোমার মধ্যে হচ্ছে বিভাজন রেখা। এটা 1893 সালে এটাকে নির্ধারণ করা হয়েছিল ডুরার লাইন। ম্যাকমোহন লাইন এটাও পরীক্ষায় আসে। এটা ভারত এবং চীন এই দুটো দেশকে বিভাজিত করেছে। এটা 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে এই লাইনটাকে ড্র করা হয়। আচ্ছা, রেড ক্লিফ লাইন এটাও পরীক্ষায় আসে। এটা ভারত এবং পাকিস্তানের মাঝখানে বিভাজন রেখা হিসাবে কাজ করে। এটা আমাদের 1947 সালের 17ই আগস্ট এই লাইনটাকে টানা হয়। আচ্ছা, 49 নম্বর প্যারালাল যেটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝখানে রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম হচ্ছে সীমানা নামে পরিচিত, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে বিশ্বের যেটা বৃহত্তম যে তোমার সীমানা নামে পরিচিত হচ্ছে কি কি বললাম 49তম প্যারালাল, যেটা কিনা হচ্ছে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভাজিত করে রেখেছে। আচ্ছা, তারপরে দেখো হিন্ডেনবার্গ লাইন। ঠিক আছে, হিন্ডেনবার্গ লাইন যেটা হচ্ছে জার্মানি ও পোল্যান্ড এই দুটোকে হচ্ছে কি তোমার সীমানা রেখা হিসাবে কাজ করছে। ঠিক আছে, কি বললাম, হিন্ডেনবার্গ লাইন। দেখো তাহলে এখানে যতগুলো যা যা ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো হচ্ছে কি একটু ভালো করে পড়ে নেওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কি বলছি, বুঝতে পারছো? একদম ভিভিআই, এগুলো হচ্ছে কি ভিভিআই। তো অতএব হচ্ছে কি আমি এক জায়গায় সমস্ত জিনিসগুলোকে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে 8 বলছে দেখো পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেন। পৃথিবীর পরিধি, ভাবতে পারছো যে আমাদের পৃথিবী কতটা বড়, তো তার পরিধি প্রথম কে নির্ণয় করেছিলেন। তো দেখো এখানে অপশান আছে যে কোপারনিকাস, নাকি অপশান বি তোমার এরাটোস্থেনিস, অপশান সি গ্যালিলিও, অপশান ডি আইনস্টাইন। ওকে, তাহলে তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা বলতে পারো। তো দেখো এখানে উত্তর হবে অপশান বি এরাটোস্থেনিস। ঠিক আছে, তিনি প্রথম হচ্ছে কি আমাদের যে আমাদের যে পৃথিবীর যে পরিধি তিনি হচ্ছে কি করেছেন না তিনি নির্ধারণ করেছেন। ঠিক আছে, তো এর অতিরিক্ত যদি আমরা ইনফরমেশন দেখি তাহলে মাথায় রাখবে যে এরাটোস্থেনিস তাকে আমরা ভূগোলের জনক বলি, অর্থাৎ ফাদার অফ জিওগ্রাফি আমরা বলে থাকি। কোপারনিকাস ইনি হচ্ছে কি 1553 সালে প্রমাণ করেছেন যে পৃথিবী নয় সূর্য বরং হচ্ছে কি দেখো সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী সহ বাকি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা বলেছিলেন প্রথম কোপারনিকাস। ঠিক আছে, তাহলে কি বললাম যে পৃথিবী নয় সূর্য হচ্ছে কি কেন্দ্রমণিতে কাজ করে সৌরজগতের, এবং সূর্যকে কেন্দ্র করে সমস্ত যে গ্রহগুলো রয়েছে তারা পরিক্রমণ করে। আচ্ছা, গ্রহের গতিসূত্র এটা করেছেন হচ্ছে কি তোমার জোহানসেন কেপলার 1609 সালে।
তাই না? টেলিস্কোপ বা দূরবীন এটা আবিষ্কার করেছেন গ্যালিলিও গ্যালিলি, হ্যাঁ, 1609 সালে ব্যবহার শুরু করেছিলেন। মাধ্যাকর্ষণ সূত্র এটাও তোমরা জানো, ল অফ গ্র্যাভিটেশন নামে পরিচিত, স্যার আইজ্যাক নিউটন, তাই না? তোমরা নিশ্চয়ই জানো, আপেল গাছের নিচে আপেল পড়াকে দেখে তিনি যদিও অভিকর্ষ শক্তি নিয়ে ধারণা দিয়েছিলেন, সেটাও আমি আনুষঙ্গিকভাবে বলে দিলাম, কিন্তু তার সাথে মাধ্যাকর্ষণ সূত্রও তিনি দিয়ে গেছেন। ঠিক আছে, তো মাধ্যাকর্ষণ শক্তি তার লেখা প্রিন্সিপিয়া যে গ্রন্থ, হ্যাঁ, 1687 সালে তাতে তিনি প্রকাশ করেন। ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 9। তাজ উল মাহির গ্রন্থের রচয়িতাকে, তাই না? তাজ উল মাহির এই গ্রন্থের রচয়িতাকে। চলো আমরা অপশানে যাই। এখানে অপশান কি কি বলেছে? হাসান নিজামি, নাকি ফেরদৌসি, নাকি জিয়াউদ্দিন বর্নি, নাকি অপশান ডি মীর মোহাম্মদ মাসুদ। ঠিক আছে, তাহলে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা হবে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কোশ্চেনটা কি বললাম? কোশ্চেন বলেছি তাল উল মাহির মাসির, তাহলে তাল উল মাসির গ্রন্থটি রচয়িতা হচ্ছে কি হবে? অপশান এ তোমার হচ্ছে কি হাসান নিজামি। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আনুষঙ্গিকভাবে আর কিছু জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, মনে রাখবে যে তাজুল মাহির যেটা ফরাসি ভাষায় লেখা এই গ্রন্থ, ঠিক আছে, আর এই গ্রন্থ থেকে দেখো কুতুবুদ্দিন আইবকের রাজত্বকাল এবং দিল্লি সুলতানের যে প্রাথমিক যে ইতিহাস সেটা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে কি বললাম? তাল উল মাহির মাসির। ঠিক আছে, এই তালুল মাসির যেটা, এটা হচ্ছে কি মূলত আমরা কি বললাম যে এমন একটা বই যে বই থেকে কুতুবুদ্দিন আইবকের যে রাজত্বকাল সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। তার পাশাপাশি দিল্লি সুলতানির যে প্রাথমিক যে ইতিহাস, কিভাবে আধিপত্য মানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে আধিপত্য বিস্তার করলো, সেই বিষয় হচ্ছে কি বিশদে এখানে বর্ণনা করা হয়েছে। তারপর দেখো শাহনামা। শাহনামা হচ্ছে কি দেখো বলছে যে তোমার হচ্ছে কি ফেরদৌসি এটা রচনা করেন। এই ফেরদৌসি হচ্ছে কি দেখো বলছে যে সুলতান এবং তোমার মাহমুদের হচ্ছে সময়কালে এটা রচনা করা হয় শাহনামা। ঠিক আছে, মাথায় রাখবে যে এটা হচ্ছে কি ফেরদৌসি রচনা করেছিলেন এবং সুলতান তোমার মাহমুদের হচ্ছে কি সময়কালে এটা রচনা করা হয়েছে। আচ্ছা, তারিকি ফিরোজ শাহী। ঠিক আছে, তারিকি ফিরোজ শাহী এটা হচ্ছে জিয়াউদ্দিন হচ্ছে বর্নি এটা রচনা করেছেন। তারপরে মনে রাখবে তহকি হিন্দ, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আল বেরুনি রচনা করেছেন। সফরনামা বা হচ্ছে কি কিতাব উল রেহেলা এটা ইবন বতুতা রচনা করেছেন। এটা মূলত কার জীবন কাহিনী নিয়ে রচনা করেছেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই সফরনামা, ঠিক আছে, রচনা করা হয়েছে কার দ্বারা? না ইবন বতুতা দ্বারা। ঠিক আছে, এটাও এই ইনফরমেশন গুলো কিন্তু ইতিহাসের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার 10, এটা আশা করি সবাই পারবে। সিজদা এবং পাইবস প্রথার হচ্ছে প্রবর্তক কে? ঠিক আছে, সিজদা এবং পাইবস প্রথার হচ্ছে প্রবর্তক কে? কি বলেছে দেখো, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, নাকি আরাম সাহা। ঠিক আছে, তাহলে সিজদা এবং পাইবস প্রথার হচ্ছে প্রবর্তক কে? ভালো করে উত্তরগুলো বলার চেষ্টা করো যারা যারা ক্লাস করছো। সিজদা এবং পাইবস বলো কি হবে? উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? চেষ্টা করো, যারা ক্লাস করছো তোমরা ভুল বললেও চেষ্টা করো। ঠিক আছে, তবে বুঝবো যে তোমরা মানে এফোর্ট দিচ্ছ। ঠিক আছে, বা তোমরা চেষ্টা করছো। তাহলে এটা সিজদা এবং পাইবস উত্তর হবে হচ্ছে কি অপশন সি এরটা হবে। হ্যাঁ, গিয়াসুদ্দিন বলবন হবে। গিয়াসুদ্দিন বলবন অপশন সি না, অপশন বি এরটা। ঠিক আছে, কি বললাম? গিয়াসুদ্দিন বলবন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গিয়াসুদ্দিন বলবন। তো দেখো এখানে সিজদা এবং পাইবসের অর্থটাকেও জিজ্ঞাসা করে পরীক্ষাতে, আমি দেখেছি। হ্যাঁ, বিশেষ করে পিএসসি পরীক্ষাতে, ঠিক আছে, জিজ্ঞাসা করে। তো তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতেও জিজ্ঞাসা করতে পারে। তো মনে রাখবে সিজদা মানে হচ্ছে কি নতজানু হয়ে সুলতানকে প্রণাম করা, মানে যে সুলতান হচ্ছে কি রাজত্ব করবেন তাকে নতজানু হয়ে যখন প্রণাম করা হয় তখন তাদের ভাষায় কি বলা হয়? সিজদা করা। আর পাইবস মানে হচ্ছে কি সুলতানের পদচুম্বন করা, মানে যখন হচ্ছে কি প্রণাম করার পরে তার পায়ে হচ্ছে কি মানে তোমার হচ্ছে চুম্বন করা, এটাকে বলা হয় পাইবস। ঠিক আছে, তাহলে সিজদা এবং পাইবসের কথার আক্ষরিক অর্থ আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এবারে দেখো, এবার বলছে রক্ত ও লৌহ নীতি। এটা কি বলছে দেখো, গিয়াসুদ্দিন বলবন এই কঠোর নীতি হচ্ছে কি তিনি গ্রহণ করেছিলেন, আমরা অলরেডি এখানে বললাম। আচ্ছা, তার পাশাপাশি মনে রাখবে যে 40 চক্র ধ্বংস। দেখো ইলতুৎমিশ যে তুর্কান ই চাহেলগানি বা 40 চক্র তৈরি করেছিলেন, বলবন তা সম্পূর্ণ ধ্বংস করেন। ঠিক আছে, বলবন কি করেছিলেন? সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। এটাও তোমরা মনে রাখবে, 40 চক্র ধ্বংসের ব্যাপারটা মনে রাখবে। আচ্ছা, দাগ আর হুলিয়া এটাও পরীক্ষায় আসে। এটা কিন্তু আলাউদ্দিন খলজি সামরিক বাহিনীতে ঘোড়া চিহ্নিতকরণ
যেটাকে বলা হচ্ছে কি দাগ, আর সৈন্যদের হচ্ছে কি বিবরণ, যেটাকে হুলিয়া প্রথা তিনি চালু করেন। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন খলজি তিনি দাগ এবং হুলিয়া প্রথা চালু করেছিলেন। দাগ মানে কি চিহ্নিতকরণ করা, আর যেটা হচ্ছে কি তোমার বিবরণ সেটা হচ্ছে কি হুলিয়া। ঠিক আছে, মানে সৈন্যদের যে বিবরণ সেটাকে হুলিয়া বলা হয়, আর ঘোড়া বাহিনীর যেটা রয়েছে তাদেরকে বলা হয় দাগ, মনে রাখবে। ঠিক আছে, চলো। আর ইকতা প্রথা, এটাও পরীক্ষায় আসে, এটা হচ্ছে ইলতুৎমিশ চালু করেন। ঠিক আছে, ইকতা প্রথা। তো এখানে দেখো পরবর্তীতে রোধ করেছিলেন কে, না আলাউদ্দিন খলজি। প্রথমে শুরু করেছিলেন হচ্ছে ইকতা প্রথা, এটা হচ্ছে তোমার ইলতুৎমিশ, আর এটাকে ডিমোলিশ করেছিলেন কে, ডিমোলিশ করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো? বুঝতে পারছো? ভালো লাগছে তোমাদের ক্লাস? ভালো লাগছে তো? আচ্ছা, আমি আবার রিপিট করে দিচ্ছি, তোমাদের কিন্তু শুধু যে এরকম এমসিকিউ পড়ানো হবে তা নয়। আমি শুরুতেই বলেছি যে আমরা যেভাবে পড়াই সেটা তোমাদেরকে একটু বলে দিই, যেহেতু আজকে প্রথম ক্লাসের বলে কোশ্চেন কেমন হতে পারে তার একটা ডেমো ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা পড়াবো যেভাবে সেটা তোমাদেরকে শেয়ার করছি। আমরা কিন্তু হচ্ছে কি জিকের যা যা সিলেবাস, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, কম্পিউটার, জেনারেল সায়েন্স, আদার যে সমস্ত হচ্ছে জিনিস রয়েছে সেগুলোকে আমরা কিন্তু থিওরিটিক্যালি ভাবে ডিসকাস করি ক্লাসে। তারপরে হচ্ছে কি আমরা সেখান থেকে কোশ্চেন করাই, আর সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেলে আমরা মডেল কোশ্চেনের দিকে যাই। আজকে আমি এই ক্লাসটা তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার আকারে এই কারণে রেখেছি যাতে করে তোমাদের একটা বেসিক আইডিয়া জন্মায় যে কিভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 11 বলছে কাশ্মীরের নববর্ষ উৎসব কি নামে পরিচিত? কি বলেছে? নওরজ, নাকি গুন্ডি পওভা, তোমার পাডভা, নাকি তোমার নাকারা, শিকারানি, বা নবরেহ। ঠিক আছে, তাহলে কাশ্মীরের নববর্ষ উৎসব হচ্ছে কি নামে পরিচিত? তো দেখো কাশ্মীরের যে নববর্ষ সেটাকে আমরা কি বলি? শিকারানি বলি। অপশন ডি একদম। আমার খুব ভালো লাগছে যে তোমরা উত্তর কিন্তু দিতে পারছো, তাই না? তপন এবং শান্তনু, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা দুজনই কিন্তু উত্তর সঠিক বলেছো। নবরেহ বা শিকারানি নামে পরিচিত কাশ্মীরের নববর্ষ। ঠিক আছে, চলো এবার এটা মনে রাখবে। তার পাশাপাশি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, যেমন তোমরা মনে রাখবে যে নওরজ, নওরজ হচ্ছে কি বলছে, এটা পার্সিক নববর্ষ নামে পরিচিত। তবে এটা ভারতের প্রথম মানে উদযাপন শুরু করেন কে, না সুলতান গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে, এটা পার্সিকদের হচ্ছে কি যে নববর্ষ সেটাকে বলা হচ্ছে নওরজ। আচ্ছা, গুন্ডি পাডভা, এটা হচ্ছে কি তোমার চৈত্র মাসের প্রথম দিনে পালিত মহারাষ্ট্রের যে নববর্ষ সেটাকে বলা হয় কি গুডি, বা গুডি হচ্ছে কি তোমার গুডি হচ্ছে পাডওয়া। ঠিক আছে, পাডভা। তো গুডি পাডভা যেটা আছে তোমার মহারাষ্ট্রেতে প্রথম যে চৈত্র মাসের যে প্রথম দিন সেটাকে বলা হয়। আচ্ছা, উগাদি, উগাদি হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এরা যে প্রথম যে নববর্ষ পালন করে সেটাকে বলা হচ্ছে কি উগাদি। ঠিক আছে, উগাদি। ঠিক আছে, উগাদি। বিহু তোমরা জানো আসামে নববর্ষ, এটা প্রধান কৃষি উৎসব, এটা এপ্রিল মাসে পালন করা হয়। বিহু আমরা নিশ্চয়ই সবাই জানি। আসামে আমাদের পাশের রাজ্য, তো সেখানে আসামে হচ্ছে কি আমরা দেখতে পাই যে তাদের যে নববর্ষ সেটা হচ্ছে বিহু, এবং এটা কৃষি উৎসব নামে পরিচিত। এপ্রিল মাসে তারা পালন করে আর কি। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে মনে রাখবে যে পুথান্ডু, পুথান্ডু হচ্ছে তামিলনাড়ুর নববর্ষকে পুথান্ডু বলা হয়। ঠিক আছে, তামিলনাড়ুর যে নববর্ষ সেটাকে আমরা পুথান্ডু বলে থাকি। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে তোমাদের। চলো এবার বলছে ভারত ও চীনের মধ্যে বিখ্যাত রেশম মত কে চালু করেন? ঠিক আছে, ভারত ও চীনের মধ্যে বিখ্যাত রেশম মত কে চালু করেন? তো দেখো এখানে কি বলেছে, সমুদ্রগুপ্ত, নাকি কনিষ্ক, সমুদ্রগুপ্ত মৌর্য, নাকি অশোক। ঠিক আছে, তাহলে ভারত ও চীনের মধ্যে যে বিখ্যাত রেশম পথ সিল্ক রুট এটা কে চালু করেন? এটা মাথায় রাখবে তোমরা। উত্তর হয়ে যাবে কি অপশন বি। ঠিক আছে, অপশন বি কনিষ্ক। ঠিক আছে, অপশন বি কনিষ্ক, সি হবে না বাবা, এটা অপশন বি হবে। কনিষ্ক হচ্ছে চালু করেন। ঠিক আছে, তো এর সাথে কিছু মনে রাখবে, এই যে কুষাণ সম্রাট কনিষ্ক, একটু যদি মাথা কাটাতে দেখো এই যে অতিরিক্ত তথ্যতে আমরা প্রথমেই কুষাণ সম্রাট বলেছি, তাহলে নিশ্চয়ই কনিষ্কটাই তোমরা উত্তর বলতে, তাই না? যাই হোক, তো দেখো এখানে কনিষ্ক যেটা বললাম আমি, তো এই সম্রাট তোমার হচ্ছে কি কুষাণ সম্রাট হচ্ছে কনিষ্ক, তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে হচ্ছে কি বসেন এবং শকাব্দ বচন করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? ইতিহাসের কোশ্চেন, শকাব্দ কে বর্তন করেন? কনিষ্ক। ঠিক আছে, তিনি কুষাণের সম্রাট ছিলেন। 78 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে কি সিংহাসনে বসেন, এবং যা বর্তমান ভারত সরকারের হচ্ছে জাতীয় ক্যালেন্ডার, তাই না? এই যে শকাব্দ থেকেই হচ্ছে কি আমরা কি করি না, আমাদের যে ভারতীয় জাতীয় যে ক্যালেন্ডার তৈরি করেছি আমরা এখান থেকেই তৈরি করেছি। আচ্ছা, এর সাথে মনে রাখবে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কনিষ্কের আমলে কাশ্মীরে যা বর্তমানে জলন্ধরে
চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হচ্ছে কি তোমার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ধর্ম এই যে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযানে বিভক্ত হয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এই যে কনিষ্ক তার সময় তাহলে আমরা কি বললাম, কাশ্মীরে বা এখন বর্তমানে জলন্ধর হয়ে গেছে এই জায়গাটা। তো এখানে আমরা চতুর্থ বৌদ্ধ সম্মেলন মানে অনুষ্ঠিত হতে দেখেছিলাম, এবং যেখানে বৌদ্ধ ধর্ম দুটো হচ্ছে কি ভাগে ভাগ হয়ে গেছিল, একটা হিনজান একটা মহাযান, ঠিক আছে। দুটোই কিন্তু বৌদ্ধ ধর্মের পার্ট, কিন্তু তারা দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। চলো এবার বলছে মহলওয়ারি ব্যবস্থা কত সালে চালু করা হয়। মহলওয়ারি ব্যবস্থা আমরা কত সালে চালু করি? 1820, 1822, 1830, 1832। বলো কি হবে, কি হবে বলো? মহলওয়ারি ব্যবস্থা কত সালে আমরা চালু করি? দেখো 1820, 1822 নাকি 1830? দেখো উত্তর হবে 1822, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1822 সালে, ঠিক আছে। এটাও তোমরা বলতে পারতে, দেখো এখানে কারণ আমরা বলে দিয়েছি। দেখো এই 1822 সালে হল্ট ম্যাকেনজি এই ভূমির রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে মহলওয়ারি ব্যবস্থা ওয়ান টাইপ অফ ভূমি রাজস্ব ব্যবস্থা। এটি মূলত দেখো কোথায় কোথায় কার্যকর ছিল? পাঞ্জাব, উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারতের কিছু অংশে এই প্রথা প্রচলন ছিল। আর এখানে মহল কথার অর্থ হচ্ছে গ্রাম। এই যে মহলওয়ারি মানে মহল কথার অর্থ কি বললাম? গ্রাম, ঠিক আছে। গ্রামের অর্থে মহলটাকে ডিনোট করা হয়েছে। আর চিরস্থায়ী বন্দোবস্ত, এটাও পরীক্ষায় আসে, তোমরা জানো। এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস চালু করেন, যেটা বাংলা এবং উড়িষ্যাতে হচ্ছে প্রচলিত ছিল 1793 সাল থেকে, ঠিক আছে। তাহলে 1793 সালে লর্ড কর্নওয়ালিস এটা চালু করেন বাংলা এবং বিহার উড়িষ্যাতে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। রাউতওয়ারি ব্যবস্থা, এটা বলছে দেখো যে 1820 সালে আলেকজান্ডার রিড এবং থমাস মনরো জাহাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিতে এটা চালু করেছিলেন। কি না? রাউতওয়ারি, ঠিক আছে। তাহলে রাউতওয়ারি হচ্ছে কি, আগেটা ছিল মহলওয়ারি আর রাউতওয়ারি, তাই না? কাছাকাছি হয়ে যাবে, একটু কেয়ারফুলি মনে রাখবে। মহলওয়ারিটা আমরা দেখালাম, রাউতওয়ারিটা মনে রাখবে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিতে চালু করা হয়। কে করেছিলেন? না আলেকজান্ডার রিড এবং থমাস মনরো, ঠিক আছে, 1820 সালে। চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 14। এবার বলছে দেখো ওটাওয়া শহরটি কোন নদীর তীরে অবস্থান করে? ঠিক আছে, ওটাওয়া, ম্যাকেনজি, উইকন, সেন্ট লরেন্স, নেনসন, ঠিক আছে। তাহলে ওটাওয়া শব্দটি হচ্ছে কোন নদীর তীরে অবস্থান করে? চলো শুরু করো উত্তর বলা। একদম যারা সি বলছো না, সেন্ট লরেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। না না, সি হবে না, হ্যাঁ সি হবে, ঠিক আছে, ঠিকই বলেছো। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট লরেন্স, ঠিক আছে। সেন্ট লরেন্স নদীর তীরে এই ওটাওয়া তোমার শহরটি হচ্ছে অবস্থান করে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 15 বলছে ডিভাইড এবং রুল নীতি কে প্রথম ব্যবহার করেন? ডিভাইড অ্যান্ড রুল, লর্ড ক্যানিং, লর্ড মিন্টো, লর্ড ডাফরিন, লর্ড মেও, ঠিক আছে। তাহলে ডিভাইড অ্যান্ড রুল নীতিটি কে প্রবর্তন করেন? তো দেখো ডিভাইড অ্যান্ড রুল প্রবর্তন করেন হচ্ছে লর্ড মিন্টো। এটা মনে রাখবে, লর্ড মিন্টোর হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এই নীতিটি প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। চলো কোশ্চেন নাম্বার 16 বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? কি কি বলেছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার নাকি কালিম্পং, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম সেটা মনে রাখবে হচ্ছে কালিম্পং, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালিম্পংকে হচ্ছে জনঘনত্ব সবচেয়ে কম, ঠিক আছে। চলো নেক্সট। এবার কি বলেছে দেখো, তার পাশাপাশি কিছু ইনফরমেশন, তাই না? কারণ জনঘনত্ব নিয়ে যখন আমরা কথা বলছি তাহলে আনুষঙ্গিক অনেক কিছুই প্রশ্ন এসে যায়। তো দেখো 2017 সালে দার্জিলিং ভেঙে কালিম্পং জেলা তৈরি করা হয়, তাই না? দার্জিলিংটাকে ভেঙে কালিম্পং জেলা তৈরি করা হয়। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব ও সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা। আর 2011 সালের সেন্সাস অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্ব ছিল পুরুলিয়া, ঠিক আছে। আগে যেটা 2014 সালে 11 সালে আমরা সেন্সাস রিপোর্ট যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে তখন হচ্ছে কি তোমার জনঘনত্ব হচ্ছে কম ছিল কোথায়? পুরুলিয়াতে। কিন্তু বর্তমানে 2017 সালের সাপেক্ষে আমরা দার্জিলিংকে ভেঙে যখন কালিম্পং তৈরি করেছি, সেই সাপেক্ষে হচ্ছে পশ্চিমবঙ্গের কম জনঘনত্ব হয়ে গেছে কোথায়? সবচেয়ে কম জনসংখ্যা এবং জনঘনত্ব দুটোরই মুকুট পালক হচ্ছে কি কার ঘাড়ে চেপেছে? না কালিম্পংকে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি জনঘনত্ব পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, কলকাতা জেলা প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে প্রায় 24,300 জন করে বসবাস করছে। তাহলে জনঘনত্ব বেশি কোথায়? আমাদের কলকাতা জেলা। আচ্ছা, সবচেয়ে বেশি জনসংখ্যা পশ্চিমবঙ্গ যদি মানে সাপেক্ষে যদি আমরা বেশি এখানে জনঘনত্ব বলেছি আর জনসংখ্যা যদি বেশি ধরা হয়, তাহলে এটা উত্তর 24 পরগনা, ঠিক আছে। এটি সমস্ত ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল জেলা। আর প্রথম কি হবে ভারতের সাপেক্ষে? প্রথম কি জানো? কে বলতে পারবে প্রথম কি হবে গো? সম্ভবত ইউপি, তাই না? উত্তরপ্রদেশ সম্ভবত, যদি আমি ভুল না হয়।
তাই না? তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে সাপেক্ষে হচ্ছে উত্তর 24 পরগনাতে দেখা যায়, আর ভারতের সাপেক্ষে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জেলা। ঠিক আছে, আর এটা কি বললাম যে আচ্ছা ইউপি যেটা বললাম সেটা হচ্ছে কি তোমার রাজ্যের সাপেক্ষে। ঠিক আছে, এখানে যেহেতু জেলার সাপেক্ষে বলছে, তাই না, জেলার সাপেক্ষে দ্বিতীয় বলছে ভারতের জেলার সাপেক্ষে, তাহলে এটা আমি যেটা বললাম যে ইউপিটাকে আমি সেটা রাজ্যের সাপেক্ষে দ্বিতীয় মানে প্রথম বললাম আর। ঠিক আছে, যাই হোক, আর সাক্ষরতার হার যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাই, আর সর্বনিম্ন সাক্ষরতার হার দেখতে পাবো উত্তর দিনাজপুরে। ঠিক আছে, আর পূর্ব মেদিনীপুরে পার্সেন্টেজ যদি চাই 87.02%। ঠিক আছে, চলো তাহলে এই যে আনুষঙ্গিক ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটাও ইনফরমেশন তোমরা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে তোমরা এই জিনিসগুলোকে পরীক্ষার জন্য পড়বে আর কি। দেখবে আমি তোমাদেরকে কথা দিলাম যে এর বাইরে কিন্তু কোশ্চেন তোমরা পাবে না, বুঝতে পেরেছো? এর বাইরে কিন্তু কোশ্চেন পাবে না। আশা করি তোমরা বিভিন্ন এর আগে কম্পিটিটিভ পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, আর এই যে ইনফরমেশনগুলো দেখাচ্ছি তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন থাকে, তাই তো? কি মনে হচ্ছে তোমাদের? কি গো, ঠিক বলছি তো নাকি? চলো দেখো নেক্সট, এবার বলছে কোশ্চেন নাম্বার 17, কোন সুলতান রাজার আমলে রাজপুত রমণীগণ তোমার জহরব্রত পালন করে অগ্নিতে আত্মবিসর্জন দেন? ঠিক আছে, ভালো করে শোনো কোশ্চেনটা, যে কোন সুলতান রাজার রাজত আমলে রাজপুত রমণীগণ, রমণী মানে মহিলা, তারা কি করতো না জহরব্রত হচ্ছে পালন করতো, পালন করার পরে তারা কি করতো নিজেকে অগ্নিতে তাদেরকে নিজেকে আত্মবিসর্জন করে দিত আর কি। তো এটা বলছে গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন তুগলক, নাকি আলাউদ্দিন খলজি? ঠিক আছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে আলাউদ্দিন খলজি, অপশন ডি। ঠিক আছে, যারা অপশন ডি বলছো বা যারা ভাবছো তারাই একমাত্র সঠিক উত্তর। উত্তর কি হবে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন হচ্ছে কি তোমার 18 বলছে দেখো, বিবিকা মকবুল কার সমাধিস্থল? ঠিক আছে, বিবিকা মকবুল কার সমাধিস্থল? বলছে ঔরঙ্গজেবের পত্নী, নূরজাহান, শাহজাহান, নাকি হুমায়ুনের ভগ্নী? ঠিক আছে, তাহলে বিবিকা হচ্ছে কি মকবুল, এটা ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থল। ঠিক আছে, ঔরঙ্গজেবের পত্নী, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে ইন্দুকি নদী পরিকল্পনা, ইন্দুকি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, নাকি অন্ধ্রপ্রদেশ? তাহলে উত্তর হবে অপশন এ কেরালা। ঠিক আছে, অপশন এ কেরালা হবে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। পাখি ওড়ার নিউটনের কোন গতিসূত্রকে মেনে চলে? তাই না, পাখি যে উঠছে সেটা নিউটনের কোন গতিসূত্রকে মেনে চলছে? দেখো, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, নাকি প্রথম ও দ্বিতীয় গতিসূত্র? ঠিক আছে, পাখি উঠছে এটা হচ্ছে কি আমরা দেখতে পাবো তৃতীয় গতিসূত্র, তাই না? কারণ প্রত্যেকটা তোমার হচ্ছে কি বলেরই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে, এটাই হচ্ছে কি আমরা থার্ড লোতে দেখতে পাই, তাই না? তো প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, এটাই হচ্ছে থার্ড লো। এটা তোমরা সবাই জানো, পড়েছো। তাহলে সেক্ষেত্রে পাখি যে উড়ছে, বাতাসে যখন হচ্ছে কি তোমার বল প্রয়োগ করছে, উপরে বাতাস থেকে একটা বল তার পাখায় প্রযুক্ত হচ্ছে, যার কারণে তারা উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা সঠিক উত্তরটা করব তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 21। আচ্ছা, জলপথে বাণিজ্যের জন্য নেপাল ভারতের কোন বন্দরটাকে ব্যবহার করে? গুয়াহাটি, কলকাতা, হলদিয়া, নাকি পারাদ্বীপ? ঠিক আছে, তোমরা জানো যে নেপাল একটা ছোট দেশ, তো এখানে তাদের হচ্ছে কি ইকোনমি কিন্তু আমাদের ভারতের উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্সি। তো সেক্ষেত্রে ভারতের কোন বন্দরটাকে তারা বাণিজ্যের জন্য ব্যবহার করে? যদি সঠিক উত্তর যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে উত্তর হবে কলকাতা বন্দর। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হবে ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 22। ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো বলেছে দেখো, জার্মানি, রাশিয়া, আমেরিকা, নাকি আয়ারল্যান্ড? তোমরা নিশ্চয়ই জানো আমাদের স্বাধীনতা লাভ করার পর আমাদের ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। সেই অর্থনৈতিক ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রাকে সঠিক করার জন্য আমাদের গভর্নমেন্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই জিনিসগুলোকে কার্যকর করার চেষ্টা করে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারা রাশিয়া থেকে, ঠিক আছে, রাশিয়া থেকে তারা কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে এই ধারণাটাকে তারা নিয়েছিল। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি অপশন বি, রাশিয়া। আচ্ছা, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 হেরন্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে কি দেখো পরিকল্পনা 1900 সম্ভবত হচ্ছে কি তোমার এই যে 56 থেকে 1900 হচ্ছে কি তোমার 61 প্রশান্ত চন্দ্র মহানবিশ মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। আচ্ছা, আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে ভারতের সংবিধানে
মৌলিক অধিকার হচ্ছে প্রদান করেছে, মানে প্রদান করেনি, আমরা সেখান থেকে গ্রহণ করেছি। আর প্রস্তাবনা বা প্রিয়েম্বল এই ধারণাটা আমরা আমেরিকা থেকে নিয়েছি আর কি। আমাদের সংবিধান গঠনের সময় ইউএসএ থেকে আমাদের সংবিধানের মৌলিক ধারণার কনসেপ্ট আর আমাদের যে প্রস্তাবনা, ঠিক আছে, সেই দুটো জিনিস আমরা আমেরিকা থেকে নিয়েছি আর কি। আয়ারল্যান্ড থেকে নিয়েছি আমরা নির্দেশমূলক নীতি, বা যেটাকে আমরা সংক্ষেপে ডিপিএসপি বলি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, জার্মানি থেকে আমরা নিয়েছি কি না ভাইমার সংবিধান, অর্থাৎ জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশন থাকার সময় চলাকালীন, ঠিক আছে, মৌলিক অধিকার খর্ব করার ধারণা নেওয়া হয়েছে কোথায়? জার্মানি থেকে, এটাকে আমরা ভাইমার সংবিধান বলি। আর দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, দেখো, সংবিধান সংশোধনীর পদ্ধতি নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে উত্তর আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের যে সংবিধান সংশোধনী ব্যাপারটা, অ্যামেন্ডমেন্ট প্রসেস, তাই না? তো এই যে আমরা যখন প্রয়োজনের সাপেক্ষে আমাদের সংবিধানটাকে আমরা মডিফাই করতে পারি বা কিছু সংশোধন করতে পারি, তো সেটা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে এই প্রসেসটাকে নিয়েছি আর কি। চলো, এবার বলছে ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুভাষচন্দ্র বোস, মতিলাল নেহেরু, রাসবিহারী বসু। তাহলে ইন্ডিপেন্ডেন্ট এই যে তোমার হচ্ছে কি নামক যে পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে এটা হচ্ছে কি মতিলাল নেহেরু, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মতিলাল নেহেরু হচ্ছে কি তোমার এই পত্রিকার হচ্ছে সম্পাদক ছিলেন। এর পাশাপাশি যেহেতু আমরা পত্রিকা বা আমাদের যে তোমার গেজেটের কথা বলছি, তাই না, তো পত্রিকা, তো সেহেতু হচ্ছে কি তোমার এখানে আনুষঙ্গিকভাবে মনে রাখবে বেঙ্গল গেজেট, এটা হচ্ছে কি তোমার জেমস অগাস্টান হিকি 1780 সালে হচ্ছে কি এটা এই পত্রিকাটা তিনি প্রবর্তন করেছিলেন। এটি ভারতের হচ্ছে প্রথম মুদ্রিত মানে ছাপা আর কি, মুদ্রণ করা মানে ছাপা আর কি, প্রথম সংবাদপত্র। আচ্ছা, কেশরী ও মারাঠা, এটা বাল গঙ্গাধর তিলক যথাক্রমে মারাঠি এবং ইংরেজি ভাষায় সম্পাদিত করা হয়েছিল। এটা কেশরী এবং মারাঠা, এটা বাল গঙ্গাধর তিলক। বন্দে মাতরম, এটা হচ্ছে কি তোমার শ্রী অরবিন্দ ঘোষ এই পত্রিকাটির তোমার হচ্ছে কি সম্পাদক। এটা ইংরেজি ভাষার দৈনিক হচ্ছে কি তোমার পত্রিকা নামে পরিচিত। নিউ ইন্ডিয়া, ঠিক আছে, ও কমনওয়েলথ, এটা হচ্ছে কি বলছে ভারতের হোমরুল আন্দোলনের সময় এনি বেসান্ত এই পত্রিকা হচ্ছে কি প্রকাশ করেছিলেন, ঠিক আছে। মনে রাখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, না, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, এবার কোশ্চেন নাম্বার 24 বলছে বুলন্দ দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? বুলন্দ দরওয়াজা, দেখো বলছে ঔরঙ্গজেব, হুমায়ুন, শাহজাহান নাকি আকবর, তাই না? তাহলে বুলন্দ দরওয়াজা এটা হচ্ছে কে প্রতিষ্ঠা করেন, তাই না? বুলন্দ দরওয়াজা, তাহলে বুলন্দ দরওয়াজা হচ্ছে কি সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হচ্ছে কি আকবর হবে, ঠিক আছে, আকবর, অপশন ডি। আমি দেখতে পাচ্ছি এখানে শান্তনু এবং তপন তোমরা সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, আনুষঙ্গিক যারা ক্লাস করছো তোমরাও কিন্তু তোমাদের উত্তর কিন্তু এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, এবার হচ্ছে কি আমরা এর পাশাপাশি দেখব যে মোদের গৌরব মোদের আশা আহামরি বাংলা ভাষা, এই গানটি রচয়িতা কে? অতুল প্রসাদ সেন নাকি রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, নজরুল ইসলাম, ঠিক আছে। মোদের গৌরব মোদের আশা আহামরি বাংলা ভাষা, এটার গানের হচ্ছে রচয়িতা যদি আমরা দেখি অতুল প্রসাদ সেন, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অতুল প্রসাদ সেন, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 26, বোলপুর কোন নদীর তীরে অবস্থান করে? ঠিক আছে, বোলপুর তোমরা নিশ্চয়ই জানো যে বোলপুর হচ্ছে কি তোমার বোলপুরের শান্তিনিকেতন, আমরা রবি ঠাকুরের হচ্ছে কি ফেমাস জায়গা, যেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তো সেই বোলপুর কোন নদীর তীরে অবস্থান করছে? এটা হচ্ছে কোপাই নদী, ঠিক আছে, কোপাই নদীর তীরে বোলপুর অবস্থান করছে। মাথায় থাকবে কোপাই নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এইগুলো এই কোশ্চেনগুলো করে একটা কনফিডেন্স আসছে তো? মনে হচ্ছে কি পারবে তো তোমরা? কি গো, পারবে তো নাকি? এটা কনফিডেন্স পুরো হচ্ছে তো? একদম একদম, এইটুকু তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। তোমরা যদি যা যা জিনিস এখানে করানো হবে সব জিনিস যদি তোমরা নিখুঁতভাবে পড়াশোনা করো, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু পাস করার হচ্ছে কি 100% আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে পড়তে হবে, মানে এমন নয় যে আমি তোমাকে মেটেরিয়াল দিলাম, পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তুমি নিজে হচ্ছে মাথায় ঢুকালে না, তাহলে হবে না, তাই না। তোমাদেরকেও কিন্তু এফোর্ট দিতে হবে। যদি এফোর্ট দাও, আমি এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, তোমরা কিন্তু পাস করার জন্য বা পরীক্ষাতে কোশ্চেন কমন আসার জন্য আমি 100% গ্যারান্টি সেটা কিন্তু তোমাদেরকে দিতে পারি। এইটুকু তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। চলো, কোশ্চেন নাম্বার 27 বলেছে লোকহিতবাদী কার ছদ্মনাম? ঠিক আছে, এটা বলেছে লালা লাজপত রায়, সত্যনারায়ণ আপ্তে, নাকি মদনমোহন মালব্য, নাকি গোপাল হরি দেশমুখ, ঠিক আছে। লোকহিতবাদী কার ছদ্মনাম? দেখো, এটা উত্তর হবে হচ্ছে কি গোপাল হরি দেশমুখ, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে উত্তর হবে কি গোপাল হরি দেশমুখ, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে
কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেহেতু লোকহিতবাদী বলেছে। তার পাশাপাশি সীমান্ত গান্ধী তোমরা নিশ্চয়ই জানো, খান আব্দুল গফর খান, তার স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছিল কি খোদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী, ঠিক আছে। তো ইনি খুব ভালো মানুষ ছিলেন, যার কারণে তাকে আমরা সীমান্ত গান্ধী উপমা দিয়ে আখ্যায়িত করেছি। তো তার নাম হচ্ছে কি খান আব্দুল গফর খান। তার একটা স্বেচ্ছাসেবী বাহিনী ছিল, তার নাম কি বললাম, তাদের ভাষায় হচ্ছে খোদাই খিদমতগার বা যেটাকে লাল কুর্তা বাহিনী বলা হয়। আর পাঞ্জাব কেশরী, এটা লালা লাজপত রায়, তোমার হচ্ছে কি এনার ছদ্মনাম। দেশবন্ধু হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, আমাদের চিত্তরঞ্জন দাস, তার নাম হচ্ছে কি ছদ্মনাম হচ্ছে কি দেশবন্ধু। তিনি হচ্ছে কি দেখো 1923 সালে স্বরাজ্য দল গঠন করেছিলেন, ঠিক আছে। এবারে দেখো মহামান্য হচ্ছে পণ্ডিত মদন মোহন মালব্য, ঠিক আছে। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। আমাদের যে BHU বেনারস তোমার হচ্ছে হিন্দু বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কি তিনি এই মদন মোহন মালব্য তিনি কিন্তু হচ্ছে কি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। চলো দেখো নেক্সট। এবার দেখো ভারতের যে লৌহ মানব, তার এনার নামে মানে ইনি কার ছদ্মনামে পরিচিত, এটা সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটা জায়গায় মেনশন করে দেওয়া হয়েছে তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। চলো এবার হচ্ছে কি আমরা পরেরটাই চলে যাই। নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থান করে, তাই না? নন্দনকানন অভয়ারণ্য। তো দেখো নন্দনকানন অভয়ারণ্য হচ্ছে কি আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে কি আমরা দেখতে পাবো যে নন্দনকানন হচ্ছে কি অভয়ারণ্য, এটা হচ্ছে কি আমরা উড়িষ্যাতে দেখতে পাই, তাই না? অনেকে হয়তো তোমরা ভ্রমণ করেছো, তাই না? যারা পুরী তোমরা ঘুরতে যাও, তাই না? তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই যে নন্দনকানন, ঠিক আছে। তো এটা হচ্ছে ভুবনেশ্বরের কাছাকাছি, তো এটা হচ্ছে উড়িষ্যাতে আমাদের দেখতে পাই। উড়িষ্যার রাজ্যে আমরা নন্দনকানন অভয়ারণ্যটাকে দেখতে পাই, ঠিক আছে। চলো এবার দেখো এর পাশাপাশি মনে রাখবে যে বারদৌলি সত্যাগ্রহ এর নেতা কে ছিলেন, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন বলছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু। দেখো বারদৌলি সত্যাগ্রহ, এটা উত্তর হবে কি অপশন সি বল্লভভাই প্যাটেল, তাই না? বল্লভভাই প্যাটেল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 30 বলছে বিধবা বিবাহ সমিতি। দেখো বিধবা বিবাহ সমিতি হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো বিধবা বিবাহ আইন হচ্ছে কি এটা হচ্ছে কি 1861, ঠিক আছে। 1861 মনে রাখবে। তাহলে 1861 সালে হচ্ছে কি বিধবা বিবাহ সমিতি মানে প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি আরো কিছু তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। যেমন 1861 সালে মহারাষ্ট্রে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত ও মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, এরা হচ্ছে কি তোমার কি করেছিল দেখো না, এরা বিধবা বিবাহ হচ্ছে সমিতি, ঠিক আছে। এই যে পুনর্বিবাহ তোমার হচ্ছে কি উত্তেজকা হচ্ছে কি তোমার মানদানি, যেটাকে আমরা বাংলায় বিধবা বিবাহ সমিতি বলে থাকি। তো এরা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কারা বললাম? বিষ্ণুর পণ্ডিত এবং মহাদেব হচ্ছে গোবিন্দ রানাডে। আচ্ছা এবারে মনে রাখবে এখানে যে তোমার হচ্ছে কি তার পাশাপাশি আরো কিছু ইনফরমেশন, যেমন বিধবা বিবাহ আইন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের পশ্চিম মেদিনীপুরেরই মানুষ, তিনি হচ্ছে কি দেখো 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করেন। আর লর্ড ডালহৌসির খসড়া তৈরি করেন এবং লর্ড ক্যানিং এটিকে পাস করেন, ঠিক আছে। দেখো এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হচ্ছে কি তার প্রচেষ্টায়, হ্যাঁ, তো 1856 সালে ওখানে আছে ভিতরে আছে। দেখো তাহলে 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস করেন এবং হচ্ছে লর্ড ডালহৌসি এর খসড়া তৈরি করেন আর লর্ড ক্যানিং হচ্ছে কি এটিকে পাস করেন, ঠিক আছে। চলো এবার বলছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ দেখো 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। 1828 সালে রাজা রামমোহন রায় এটাকে প্রতিষ্ঠা করেন। আর প্রার্থনা সমাজ, এটা মনে রাখবে যে 1867 সালে মহারাষ্ট্রে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ হচ্ছে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। 1867 সালে মহারাষ্ট্রে হচ্ছে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। আচ্ছা আর্য সমাজ, এটা মনে রাখবে 1800 হচ্ছে কি তোমার সম্ভবত হচ্ছে কি 76 দিকে, ঠিক আছে। এটা একটু দেখে নেবে তোমরা। তো এটা বোম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, আর্য সমাজ। তার বিখ্যাত স্লোগান ছিল বেদে ফিরে যাও, তাই না? বেদ তোমরা জানো, বেদ পুরাণ, তাই না? চারি বেদ, তাই না? তো সেই ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তাই না, সামবেদ, এই যে বেদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের দিকে আর মানে তোমার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছিলেন যে বেদে ফিরে যাও, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্য সমাজ। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু এই আর্য সমাজ গঠন করেছিলেন। প্রার্থনা সমাজ কি বললাম? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। ব্রাহ্ম সমাজ হচ্ছে রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর কি বললাম না, তোমার হচ্ছে কি এখানে মনে রাখবে যে তোমার হচ্ছে কি বিধবা বিবাহ সমিতি, এটা যে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত এবং মহাদেব
গোবিন্দ রানা নেই। আর এটা বিধবা বিবাহ সমিতি হচ্ছে কি 1861-তে এটাকে প্রতিষ্ঠিত হয়েছিল। চলো, আচ্ছা, আমার কাছে 3টে টোটাল হচ্ছে কি মডেল আছে। আজকে এতটাই থাক নাকি, বাকি দুটো পরের দিন করিয়ে দেবো নাকি? কি বলছো তোমরা, বলো কি বলছো তোমরা, বলো। আচ্ছা, এই পৃষ্ঠাটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা তোমাকে পাঠাতে সুবিধা হবে। এই পৃষ্ঠাটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই পেজটা করিয়ে দিচ্ছি। চলো, নেক্সট কোশ্চেন বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে যে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস করা হয় কবে, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে করা হয় এটা মনে রাখবে তোমরা। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস করা হয় 18ই মে, ঠিক আছে। উত্তরে কি হয়ে যাবে? 18ই মে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 18ই মে উত্তর হয়ে যাবে। এটা যদি ইনফরমেশন মনে রাখবে, বিশ্ব পরিবেশ দিবস খুবই ইম্পর্টেন্ট 5ই জুন, বিশ্ব জল দিবস 22শে মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই, আর হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস এটা মনে রাখবে 21শে জুন, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে। কি কি বললাম? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব জল দিবস 22শে মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে কি 7ই এপ্রিল, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে কি তোমার 11ই হচ্ছে কি জুলাই, আর আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে কি তোমার 21শে জুন। ওকে, তাহলে উত্তর হয়ে গেল এখানে আন্তর্জাতিক যেহেতু মিউজিয়াম দিবস বলেছে তাহলে 18ই মে, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতের চিফ ডিফেন্স স্টাফ, যেটাকে আমরা সিডিএস বলি, হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। মনোজ পান্ডে নাকি এস রাজা সুব্রমানি, নাকি VR চৌধুরী, নাকি হরি কুমার, ঠিক আছে। আচ্ছা, এটা বর্তমানে তোমরা যদি দেখো এখন মনে হয় একটু চেঞ্জ হয়েছে, সেই উত্তরটা কিন্তু এখানে দেওয়া নেই। বর্তমান হচ্ছে কি জেনারেল অলিন চৌহানকে মনে হয় করা হয়েছে, তাই না? এই কদিন আগে একটা তোমাদেরকে ছবি আকারে পাঠিয়েছিলাম না, সব গ্রুপেই দিয়েছিলাম আমি যদিও, তাই তো, অনিল চৌহান। তাহলে এটা কিন্তু অপশানে নেই, কারণ এখন নতুন যিনি হয়েছেন, তাই না। বর্তমানে তথ্য অনুযায়ী যদি আমরা ভারতের হচ্ছে কি দ্বিতীয় তথা হচ্ছে রানিং যে সিডিএস, তার নাম হচ্ছে কি তোমার অনিল চৌহান, তাই না। এখানে লিখে দিচ্ছি, এগুলা কোনোটাই হবে না। উত্তর হবে, অ্যান্সার হবে কি বললাম, ইনি সম্ভবত হচ্ছে কি জেনারেল অনিল চৌহান। দেখে নেবে, ঠিক আছে, জেনারেল অনিল চৌহান, নীল চৌহান, বুঝতে পারলে। এটা সম্ভবত, কারণ আমি কদিন আগে পড়ালাম, তো এটা কোনো কারণে অপশন ইনক্লুড করতে ভুলে গেছি, বুঝতে পারলে। যাই হোক, তাহলে এখানে আমরা উত্তর করব কি, এটা উত্তর করব আমরা হচ্ছে কি জেনারেল অনিল চৌহান, ঠিক আছে। চলো, এবার দেখো, এবার বলছে কোন দেশের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার তোমার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোন দেশের সর্বোচ্চ সম্মান, কি বললাম, রয়্যাল হচ্ছে অর্ডার অফ দ্য পোলার স্টার অ্যান্ড ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস, এটাতে হচ্ছে কি তিনি সম্মানিত হয়েছেন। কোন দেশের সেটা মনে রাখবে যে হচ্ছে কি তোমরা একদম, সেটা হচ্ছে মনে রাখবে যে সেটা হচ্ছে সুইডেন, তাই না। সুইডেন হবে, অপশন বি হবে, ডেনমার্ক নয়, সুইডেন হবে, ঠিক আছে। উত্তর হয়ে যাবে কি সুইডেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আমি এতটাই করাই, ঠিক আছে, এতটাই করাই, কারণ একদিনে তোমাদেরকে বেশি করালে মাথা খারাপ হয়ে যাবে, তাই না। তো এতটাই তোমরা আপাতত পড়ো, ভালো করে পড়বে কিন্তু করে, ঠিক আছে, ভালো করে পড়বে। আর আমার ইচ্ছা ছিল সবগুলো করে দেওয়ার জন্য, কারণ অনেক কিছু রয়েছে, একদিনে করিয়ে দিলে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তাই না। তো ওতে হচ্ছে কি তোমরা এতটাই পড়ো, পেজ 5 পর্যন্ত পড়ো, আর পরে যে বাকি যে 4টা পেজ থাকলো আর একদিনে আমি করিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা চিন্তা করো না, আমি থিওরিটিক্যালি পড়াবো, থিওরি তোমাদেরকে পড়াবো, তারপরে কিন্তু আমি MCQ পড়াবো, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। চলো, তাহলে আপাতত হচ্ছে কি আমরা এখানেই ক্লাসটাকে শেষ করলাম। হ্যাঁ, পরবর্তী ক্লাস তোমাদের রুটিন অনুযায়ী হবে। রুটিনটাকে আমি আবার আজকে রিসেন্ড করেছি গ্রুপে, তোমরা সেইভাবেই হচ্ছে নিজেকে প্রিপেয়ার রাখবে। ক্লাস কিন্তু আমাদের রুটিন অনুযায়ী, টাইম অনুযায়ী হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।